কল্লোলিনী তিলোত্তমা, আমাদের প্রাণের শহর কলকাতা। আমাদের এই শহরের গলি ঘুঁজি আমরা যত ভালো চিনি, আর কেউ কি চেনে? চেনে আরও অনেকে চেনে। আতশ কাচে নজর দিয়ে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্ক সম্পন্ন গুপ্তচর সংস্থা, গোয়েন্দা সংস্থা, তারাও নাকি আমাদের এই কলকাতার অলি গলি সব একেবারে হাতের আঙুলের মতো চেনে। এবং সেটা আজ থেকে না, সেটা অনেক আগে থেকে, 1960, 65, 66 তারা নাকি এখানে ঘাঁটি গেড়ে বসেছিল। তারা এখানেই থাকতো, আমাদের সঙ্গে মিশে থাকতো। যখন যেখানে মনে হতো তাদেরকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতো, তাদের কাছ থেকে তথ্য জানতো, চাপ দিত। আমাদেরই মধ্যে কিছু লোক ফিট করে রেখেছিল যাদের কাছ থেকে অনেক খবর বার করতো। ভাবতে পারছেন তো? আতশ কাচের তলায় ফেলে একবার দেখা যাক এই গুপ্তচর সংস্থাকে, কারা এই কাজ করতো আর কিভাবেই বা জানা গেল। CIA, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, আমেরিকার এই গুপ্তচর সংস্থা বা গোয়েন্দা সংস্থাকে বলা হয় পৃথিবীর সব গোয়েন্দা সংস্থার বাপ। এতই তাদের ক্ষমতা, যে কোনো জায়গায় তারা ঢুকে যেতে পারে, যে কোনো তথ্য তারা বার করে নিয়ে আসতে পারে। ওই যেমন আমরা দেখি হলিউডের সিনেমায় এজেন্সি যা খুশি করতে পারে, জেমস বন্ডের এজেন্সি বা মিশন ইম্পসিবলের এজেন্সি, সেই রকম এজেন্সি হচ্ছে এরা। তো তারা কলকাতায় ঘাঁটি গেড়েছিল, জানলাম কোথা থেকে? এই জানার বিষয়টা খুব অদ্ভুত। আসলে মানুষকে জানাতে হবে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করেছিলেন তার অনেক আগে আমেরিকায় প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। সেই কেনেডি কিভাবে মারা গেলেন তার সব তথ্য, যা যা নথি ফাইল আছে সেই সব বার করবেন, মানুষ জানুক কিভাবে একজন রাষ্ট্রপ্রধান মারা যান। তো সেই তথ্য ফাইল যখন বার করছেন তখন দেখা যাচ্ছে সেখানে এমন কিছু নথি রয়েছে যে নথিগুলো বলছে সিআইএর হাত ছিল তারই দেশের রাষ্ট্রপ্রধানকে মারার জন্য। জন এফ কেনেডিকে মারার চক্রান্ত করেছিল সিআইএ, নথি তো তাই বলছে। যে ক্লাসিফাইড ডকুমেন্ট বেরিয়েছে তাতে জন এফ কেনেডি সম্পর্কে রয়েছে। কি রয়েছে? তার মৃত্যু কিভাবে হয়েছিল, যেখান থেকে বেরোচ্ছে সিআইএ নাকি চক্রান্ত করে কেনেডিকে মেরেছে, কিভাবে জানা যাচ্ছে। সেই সময় বেশ কিছু রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট বলছেন যে গ্যারি আন্ডারহিল নামে এক ভদ্রলোক ছিলেন, যে ভদ্রলোক নাকি সিআইএর হয়ে কাজ করতেন। তো সেই ভদ্রলোক যেদিন জন এফ কেনেডি খুন হন তার ঠিক পরের দিনই নিউ ইয়র্ক ছেড়ে যান। তখন নাকি তিনি তার এক বন্ধুকে বলেছিলেন যে সিআইএর একটা অংশই জন এফ কেনেডিকে মেরেছে এবং অন্য লোক সাজিয়ে রাখা আছে যাকে খুনি হিসেবে প্রমাণ করা হবে কোর্টে। এই কথা বলার পর তাকে আর কেউ দেখেনি। অনেক দিন পর, প্রায় মাস 6 পরে তাকে অন্য একটি জায়গায় তার ডেড বডি পাওয়া যায়। সেটাও কি সিআইএর কাজ? গ্যারি আন্ডারহিল জানতে পেরেছিলেন বলেই সিআইএ তাকে শেষ করে দিয়েছিল। এই সব প্রশ্ন নতুন করে উঠছে। নতুন করে এইসব তথ্য কি নতুন কোনো তদন্ত শুরু করতে সাহায্য করবে? নতুন করে কি তদন্ত করবেন ট্রাম্প প্রশাসন? প্রশ্নটা শুধু তুলে দিয়েছে ট্রাম্প প্রশাসন। যে প্রশ্নের মুখোমুখি হচ্ছে এখন সারা বিশ্ব, যে ট্রাম্প প্রশাসন, আমেরিকা তার বন্ধুভাবে যে দেশগুলোকে, সেই দেশের উপর দিনের পর দিন তারা নজরদারি চালিয়ে গেছে বেস ক্যাম্প বানিয়ে। এই ট্রাম্প সরকারও তা করছে না তো? বন্ধুকে বন্ধু ভাবা বা বন্ধুকে শত্রু ভাবার এই যে দ্বন্দ্ব নতুন কোনো কূটনৈতিক একটা যোগসূত্র তৈরি করে ফেলবে, যা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ভাবতেই পারেন তাদের ভাবনার একটা খোরাক হয়ে গেল। তার সঙ্গে আর কি উঠে আসছে? তার সঙ্গে উঠে আসছে সারা পৃথিবীতে 120টা এমন শহর ছিল যে শহরে সিআইএর বেস ছিল, বেস মানে অফিস, এবং সেখানে নিয়মিত কাজ হতো। কিভাবে কাজ হতো? লোকাল লোকেদের নিজেদের কনফিডেন্সে নিয়ে তাদের টাকা পয়সা দিয়ে সেই অফিস চালানো হতো। তা না হলে আপনি ভাবুন না, আমাদের এই কলকাতায় যদি ফরেনার কেউ এসে কোথাও ঘাঁটি গেড়ে বসে থাকেন, 2-3 জন বিদেশি থাকেন, আপনার তো সন্দেহ হবে তো? সন্দেহ হবে না যদি এই বাড়িটা ভাড়া নেন আমাদেরই চেনা জানা কেউ। তো যে 120টা শহরে বেস ছিল সিআইএর, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম দুটো উঠে আসছে, কলকাতা আর দিল্লি। বলা হচ্ছে 60-এর দশকে কলকাতার সিআইএর ক্যাম্প থেকে যে পরিমাণ নথি এবং তথ্য আমেরিকায় গিয়েছে
তা অন্য কোনো বেস থেকে যায়নি। একবার ভেবে দেখুন। ঠিক সেই সময়ের কথা বলা হচ্ছে যখন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন, সেই সময় এ রাজ্যের কমিউনিস্টদের উপর নজর রাখার জন্য তাহলে সিআইএ ঘাঁটি গেড়েছিল। এখন তো অন্তত তাই মনে হচ্ছে। কমিউনিস্টদের সম্পর্কে যাবতীয় তথ্য সব কিছু চলে যেত আমেরিকায়, আমি আপনি জানতে পারতাম না। কারণ সিআইএর কাজ করার ধরনটাই ঠিক এরকম। যেমন আপনাদের বলছিলাম যে হয়তো একটা অফিস খোলা হয়েছে, সে অফিসের কোনো একটা নাম দেওয়া হয়েছে, যে কোনো এজেন্সি একটা নাম দেওয়া হয়েছে, সেই অফিসে আমাদেরই মতো বাঙালি কিছু মানুষ তারা কাজ করছেন। আপনি জানেনও না এই অফিসে যারা কাজ করছেন তাদের মাইনে কোথা থেকে আসছে। মাইনে আসছে সিআইএর থেকে। আসলে তারা সিআইএর এজেন্ট। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর আমাদের কলকাতায় ঘাঁটি গেড়ে কাজ করে গেছেন তারা। আচ্ছা, ভারতে সিআইএ ঢুকলো কিভাবে? 2013 সালে এরকমই একটা ক্লাসিফাইড ডকুমেন্ট বার করা হয়েছিল আমেরিকা থেকে, যেখানে বলা হয়েছিল যে ভারতে প্রথম সিআইএ ঢোকান প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এবং সেটাও ওড়িশার একটা বেস, এয়ারবেস, চরবতী বলে একটি এয়ারবেস, সেই এয়ারবেসে তাদের সেখানে ঘাঁটি গাড়ার সুযোগ দেওয়া হয়। কেন না, চীনের উপর হামলা চালাতে বা চীনের ইনফরমেশন এক জায়গায় করার জন্য সেখানে সিআইএ ঘাঁটি বসায়। তো পরবর্তীতে তারা সেটা অ্যাবান্ডন করে দেয়। তাদের মনে হলো স্ট্র্যাটেজিক্যালি দুটো এমন জায়গায় ঘাঁটি করতে হবে যেখান থেকে সবচেয়ে বেশি তথ্য পাওয়া যাবে, একটা দিল্লি আর একটা কলকাতা। সিআইএর সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু বহু পুরনো। মানে জওহরলাল নেহেরু যখন সিআইএকে প্রথম আমাদের এখানে ঘাঁটি গাড়ার সুযোগ দিলেন, তার আগেও যদি বলতে হয় তাহলে বলতে হবে এই দলাই লামাকে সিআইএই নিয়ে এসেছিল ভারতে। অথচ সবচেয়ে মজার ব্যাপার হলো এই 120টা বেস, এই 120টা বেস যে দেশগুলোয়, সেগুলো সব আমেরিকার বন্ধু দেশ। আর আমেরিকার বন্ধু দেশগুলোর উপরে সিআইএ ঘাঁটি গেড়ে বসে সেখানকার লোককে যখন খুশি তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এসেছে, যখন খুশি তাদের উপর নজরদারি চালিয়েছে, বন্ধু দেশের উপর নজরদারি চালিয়েছে। অথচ শত্রু, ঘোষিত শত্রু, ঠান্ডা যুদ্ধ চলছে তখন, ঘোষিত শত্রু কারা? সোভিয়েত রাশিয়া। কই সোভিয়েত রাশিয়ার উপর তো কোনো রকম সেখানে বেস করা হয়নি, ঘাঁটি করা হয়নি। আসলে সিআইএ আশপাশের বন্ধু দেশের উপরে ঘাঁটি গেড়ে নজর রাখছিল সোভিয়েত রাশিয়ার উপরে। ঠান্ডা লড়াই শেষ, কিন্তু একটা জায়গা থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত। যে ছকে সিআইএ ঘাঁটি গেড়েছিল কলকাতায়, সেই ছকে অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা এখনও আমাদের কলকাতায় ঘাঁটি গেড়ে নইতেও, মানে আমার আপনার বাড়ির পাশে নতুন যিনি বাড়ি ভাড়া নিচ্ছেন বা যেখানে একটা ছোট অফিস বসছে, সেই অফিসগুলো সব ঠিকঠাক তো? এমন তো নয়। কোনো না কোনো গুপ্তচর সংস্থা, গোয়েন্দা সংস্থা এখানে বসে আপনার আমার বাড়ির পাশ থেকে নজরদারি চালাচ্ছে।